আজকে প্রভাতের অবির কর কেমনই বসিল প্রাণীর পর, কেমনই বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। আমাদের আত্ম রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগ আজ সত্যি ধন্য, আপ্লুত। বাংলার কমেডিয়ানদের মধ্যে যিনি সেরা, হাস্যকৌতুক রঙ্গমঞ্চের জীবনের খেলাগাড়ি যাকে আমরা পেয়েছি, আমরা সত্যি ধন্য, আমরা গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জি বাংলা খ্যাত আমাদের অত্যন্ত কাছের, আমাদের স্মরণীয় ব্যক্তি প্রতীক পুরকায় মহাশয়। জোরে একটা করতালি চাইবেন। এবং আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আত্ম রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। আমরা মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। চেনো নাকি তোমরা? অনেকে চেনে, অনেকে চেনে না। তোমাদের গার্জেনরা আসবে তো? আচ্ছা, তো আজকে আমাদের অনেক সৌভাগ্য, আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি এমন একজন স্বনামধন্য ব্যক্তিত্বকে, যাকে পেয়ে আমরা আজকে আপ্লুত। আমরা সবাই মিলে ওনার যে অনুষ্ঠান সেটা আমরা উপভোগ করব। এবং ওনার পরিচয় তো আমাদের শ্রমিক তোমাদেরকে বলেইছে যে উনি একজন হাস্য কৌতুক শিল্পী। দেখো, আমরা তো পড়াশোনা শুধুমাত্র ভাবি যে পড়াশোনা করেই আমরা চাকরি বাকরি করব, চাকরি মানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসবই আমরা চিন্তা করি, বা পুলিশ। কিন্তু আরো কত রকম যে প্রফেশন আছে, কত রকম ভাবে নিজেকে মেলে ধরা যায় এবং কত রকম ভাবে জীবিকা নির্বাহ করা যায়, আমরা কিন্তু সেই সম্পর্কে অত সচেতন নেই। তো এই যে শিল্প সত্তা বা কি বলা যায়, বিভিন্ন ধরনের শিল্পকর্ম বা প্রতিভা বা বিভিন্ন ধরনের আমাদের অ্যাসপেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের ক্ষেত্র রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের উপায় রয়েছে যে পরবর্তীকালে আমাদের বড় হওয়ার জন্য। হ্যাঁ, এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী, এখন যারা তোমরা ছোট আছো, সবার একরকম কিন্তু মেধা নয়। কেউ বড় হয়ে পড়াশোনা করে বড় শিক্ষক হবে, কলেজে স্কুলে পড়াবে, কেউ গবেষণা করে বৈজ্ঞানিক হবে, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবেই অনেকেই, আবার কেউ পুলিশ হবে, কিন্তু আবার কেউ বড় গায়ক গায়িকাও হবে, কেউ হয়তো ডান্সার হবে, আবার তোমাদের মধ্যে দু একজন হয়তো হাস্য কৌতুক শিল্পীও হবে। পরে হয়তো টিভিতে তোমরা পারফর্ম করবে, সারা ভারতবর্ষ তোমাদের দেখবে। তো আজকে সেই রকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি, ফটিক পুরকাইত মহাশয়। ওনাকে আমরা অনেক স্বাগত জানাই। এবং আমাদের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক কিছু আছেন, আমাদের ভলান্টিয়ার্স, প্রত্যেককে আমি স্বাগত, ধন্যবাদ জানাই, আপনারা এসেছেন। আর তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। আজকে ছোট্ট একটি শো হবে 1 ঘন্টার, তোমরা মন দিয়ে শুনবে, দেখবে হাসতে হাসতে পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে গেলে কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ, আবার অনেকের দাঁত নড়ছে শুনলাম, হাসতে হাসতে দাঁতটা খুলে পড়ে গেলে আমার কিছু করার নেই। হ্যাঁ, লাগিয়ে দেবো কি করে? আটা দিয়ে। আচ্ছা, তাই হবে। হ্যাঁ, তো আজকে আমরা সবাই মিলে উপভোগ করব আজকের অনুষ্ঠান। এবং আজকে আমাদের মধ্যে আরো একটি অনুষ্ঠান আমাদের হবে। আমাদের মধ্যে এসেছেন আমাদের মহারাজ, পূজারী মহারাজ, শ্রীমৎ স্বামী স্তব্যানন্দজি মহারাজ, পবিত্র মহারাজ, এবং আমাদের মধ্যে আরো কয়েকজন অতিথি এসেছেন। আমাদের মৃণাল বাবু এসেছেন, মানিক বাবু এসেছেন, সুদীপ্ত বাবু এসেছেন। ওনাদের প্রত্যেককে আলাদা করে আমি স্বাগত জানাই। আর আজকে আরেকটি ছোট্ট অনুষ্ঠান আছে, আমরা শেষের দিকে করব। কিছু দুস্থ ছাত্রছাত্রীদের আমরা এই মঞ্চ থেকে তাদের পাঠ্য পুস্তক তুলে দেব অনুষ্ঠানের শেষে।
তো তারপরে তোমাদের জন্য স্পেশাল কিছু আছে, কি আছে জানো? হ্যাঁ, আইসক্রিম আছে। দেখে নিয়েছো? ওখানে কে লেখে দেয়? আমি লেখাটা বারণ করতে হবে, তাই তো? সবাই দেখে নেয়, পড়ে নেয়। সারপ্রাইজ থাকলো না তাহলে আর। হ্যাঁ, আচ্ছা, তাহলে খুব ভালো করে আমরা খাবো আজকে। আর কি আছে আইসক্রিমের সাথে? হ্যাঁ, সবাই জেনে গেছে। ওই লিখে সবাই লেখাটা পড়ে ফেলে না, লিখতে বারণ করতে হবে, তাহলে সারপ্রাইজ দেওয়া যাবে না। আর তোমাদের সকালবেলা শরবত খেয়েছো সবাই? কেমন হয়েছিল? আর কি খেয়েছিলে? মালকিস্ট, ওটা কেমন? আবার দিতে হবে নাকি ওটা? আচ্ছা, আবার পরে দেওয়া হবে। এখন তোমরা চুপ করে বসবে, কেউ কিন্তু কথা বলবে না। হ্যাঁ, ঠিক আছে? কেউ কথা বলবে না তো? আচ্ছা, তো এবারে আমি আমাদের আজকের যিনি প্রধান অতিথি তোমাদেরকে মনোরঞ্জন করবেন। তোমাদের অনেকভাবে উনি হাসাবেন, মজার মজার বলবেন। হ্যাঁ, তোমরা ভালো করে দেখবে, ভালো করে শিখবে। তোমরাও এরকম তোমাদের পাড়ায় গিয়ে এরকম কিছু করতে পারবে। তোমাদেরও এই জিনিসগুলো শিখে নিলে তোমরাও এরকম কিছু পারফর্ম করে বাহবা করতে পারবে। হ্যাঁ, ভালো করে দেখে নেবে। এরপরে ওনাকে আবার আমরা আমন্ত্রণ জানাবো। ওনার একটা টিম আছে, সেই রকম পুরো টিম নিয়ে এসে অনেক কিছু অনুষ্ঠান করবেন। তো আজকে আমরা এই ছোট্ট অনুষ্ঠানে আর সময় নষ্ট না করে ফটিক বাবুকে অনুরোধ করব, এই 1 ঘন্টা আপনি বাচ্চাদের এমন হাসান, এমন ভাবে উৎসাহ দিন যেন জায়গায় বসে থাকতে না পারে, চিংড়ির মতো লাফায়। এমনি চিংড়ি হয়ে গেছে, আর বেশি লাফালে কি হবে? ঠিক আছে, তোমরা সবাই উপভোগ করো। আর শিক্ষকদেরও বলবো একটু ডিসিপ্লিনটা ঠিক রাখতে। হ্যাঁ, ফটিক বাবু আসুন। নমস্কার। সর্বাগ্রে অনুষ্ঠান শুরু করার আগে ঠাকুর মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। হাটপুর ভারতবর্ষের মানচিত্রে একটি অত্যন্ত পুণ্যভূমি। ঠাকুর মা এবং স্বামীজির পাদস্পর্শে স্নাত এই ভূমি। বলা হয় হুগলি জেলার যারা বাসিন্দা তারা ভাগ্যবান, কারণ হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন পরম প্রেমময় ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আর আঁটপুর রামকৃষ্ণ মঠ ও মিশন, রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে একটা অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে ধুনি জ্বালিয়ে এই মঠ প্রাঙ্গণেই সংসার ত্যাগের সংকল্প গ্রহণ করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের আত্মত্যাগ এবং মহান আদর্শকে সামনে রেখে। রামকৃষ্ণ মঠ ও মিশন শুধু আত্মপীড়িতদের নিয়েই নয়, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। সে নৈতিক চরিত্রের উন্নয়ন হোক, নৈতিক শিক্ষা হোক,
সমাজের সার্বিক কল্যাণ হোক এবং সমাজ গঠন হোক, সর্বোপরি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি। আমি মহাভাগ্যবান যে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, রামকৃষ্ণ মঠ ও মিশনের আটপুর শাখার শিক্ষা বিভাগ গদাধর অভ্যুদয় প্রকল্পের এই অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীদের মাঝখানে এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে কিছু বলার আগে আমি প্রণত হই, শ্রদ্ধা জানাই আটপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষা বিভাগের যিনি সর্বময় কর্তা, আমাদের প্রণম্য পরম পূজ্যপাদ মহারাজ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজকে, যিনি আমাদের কাছে সমধিক পরিচিত শ্রদ্ধেয় মহারাজ পলাশ মহারাজ নামে। তাঁর আদর্শ বোধ, তাঁর উচ্চ মানসিকতা, সমাজ গঠনের স্বপ্ন এবং ঘুমিয়ে আছে শিশুর পিতা, যে শিশুর অন্তরে সেই শিশুকে জাগরিত করার জন্য যিনি সংকল্প গ্রহণ করেছেন, তার এই সুন্দর নেতৃত্বে পরিচালনায় আজকে রামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষা বিভাগ অত্যন্ত সচল, গতিশীল, প্রাণবন্ত। কৃতজ্ঞতা জানাই গদাধর অভ্যুদয় প্রকল্পের সমস্ত সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীকে। প্রণাম জানাই রন্ধনশালায় যে দিদিরা এত আন্তরিকতার সঙ্গে মায়ের মতো তোমাদের জন্য খাবার সাজিয়ে দেন, তাদের এখানকার শ্রদ্ধেয় পূজারী মহারাজ, পবিত্র মহারাজ উপস্থিত আছেন, তাঁর শ্রী চরণে প্রণাম জানাই। অনেক অভিভাবক অভিভাবিকারা এখানে উপস্থিত আছেন, তাদের কৃতজ্ঞতা জানাই এবং যারা অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, মৃণালবাবু সহ আরো অনেকে, তাদের প্রণাম জানাই। যারা এই ক্যামেরা, সাউন্ড, বিভিন্ন বিষয়গুলো, টেকনিক্যাল দিকগুলো পরিচালনা করছেন, তাদের, আমাদের মালদাহ থেকে মহারাজের প্রাক্তন ছাত্র এখানে এসেছেন, তাকে সবিশেষ অভিনন্দন জানাই। আর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাদের, যারা এই রামকৃষ্ণ মঠ ও মিশন আটপুর শাখার গদাধর অভ্যুদয় প্রকল্পের প্রাণ কেন্দ্রে অবস্থান করছো। আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যত বড় হবে তোমরা উপলব্ধি করবে যে জীবনে যদি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি বা জীবনে যে যে ঠিক ঠিক সিদ্ধান্তগুলো নিয়েছি বা তোমাদের অভিভাবক অভিভাবিকারা সেই সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন, তার একটা সঠিক সিদ্ধান্ত এই রামকৃষ্ণ মঠ ও মিশনের আটপুর শাখা গদাধর অভ্যুদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া। ঠাকুর মা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হওয়ার এই যে দুর্লভ সুযোগ ঈশ্বর তোমাদের করে দিয়েছেন, এটা তোমাদের কাছে অমূল্য, এটা তোমাদের কাছে দুর্লভ প্রাপ্তি। বয়স যত বাড়বে দেখবে তোমাদের নৈতিক বোধ, চরিত্র গঠন, মানসিকতা আর সবার সঙ্গে কেমন আলাদা হয়ে গেল। সৌজন্যে রামকৃষ্ণ মঠ ও মিশন
আটপুর শাখা এবং বলা ভালো গদাধর অভ্যুদয় প্রকল্প রামকৃষ্ণ মঠ। তো আমরা অনেকভাবে তোমাদের মনোরঞ্জন করব, বিভিন্নভাবে আমি আমার অনুষ্ঠানকে সাজিয়েছি। শ্রদ্ধেয় মহারাজ, আমাদের পলাশ মহারাজ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ, তিনি আমাদের উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন যে আমি আপনাদের নিবেদন করব এবং সেই গীতাঞ্জলি 5 সংখ্যক কবিতাটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করব। স্যার একটু পিছিয়ে দাঁড়ান যদি ভালো হয়, ক্যামেরাটায় আসতে সুবিধা হবে। একদম আচ্ছা, ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এদিকে করে দিচ্ছি। গরম হবে কিন্তু, গরম হবে তো। ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির 5 সংখ্যক কবিতা। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উত্তত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস, নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। মহারাজ শ্রদ্ধেয় এবং পূজ্যপাদ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ, যদিও তোমাদের ভারতবর্ষের মানুষের একটা কণ্ঠস্বর, ভারতবর্ষের মানুষ সম্পর্কে একটা শ্রদ্ধা বোধ শুনতে পেলুম পোস্তা দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আসে গরিব যায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর, শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। তোমাদের আমি ভারী মজার মজার জোকস শোনাবো, তোমাদের হাসি উদ্রেক হবে। তার আগে একটা দুটো কবিতা শোনাবো। এখানে 2-1 গার্জেন বোধহয় এসেছেন নাকি, আমি একটু গার্জেনদের আশা করেছিলাম, তাদের জন্য আমার একটা নিবেদন ছিল। অরণ্যবাবু, 2জন গার্জেন আছেন? আছেন, বেশ, ওনাদের জন্য আমি একটা নিবেদন রাখবো। তো আচ্ছা, এটা আমি মাস্টারমশাই, দিদিমণি এবং আমাদের যারা রন্ধনশালা দিদিরা আছেন এবং তোমাদেরও
সবার জন্য এই কবিতাটা। এটা একটা জীবনের বড় শিক্ষার কবিতা। হ্যাঁ, আসলে আমরা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি, যে এত বেশি স্বার্থপর হয়ে গেছি, যে অন্যের দুঃখে আমরা কাতর হই না, আবার অন্যের আনন্দটা আমরা ভাগ করে নিতে ভুলে গেছি। আমরা নয়, কেউ কিছু বললে মুখে হ্যাঁ হ্যাঁ করছি, আসলে কিন্তু নিজের কথা ভাবছি, আসলে কিন্তু নিজের চিন্তা করছি, অন্যের কথাটা মন দিয়ে শুনছি না। এরকম প্রেক্ষাপটে সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় সাহিত্যিক, ঠাকুরমা স্বামীজিকে নিয়ে তার প্রচুর রচনা আছে। সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা রসে বসে তার একটা অংশ আমি শোনাচ্ছি। খুব মজার, খুব মজার, এবং তার সঙ্গে জীবনের একটা খুব বড় শিক্ষার দিক আছে। বেশ, বলি। দুজনে দেখা দীর্ঘদিন পরে, মন দিয়ে শুনবেন, দুজনে দেখা দীর্ঘদিন পরে, কথা হচ্ছে অমরনাথ ঘুরে এলুম, খুব ভালো। মেয়েটার বিয়ে দিলুম, খুব ভালো। ছেলেটা বিলেত গেল, খুব ভালো। মা হঠাৎ মারা গেলেন, খুব ভালো। হ্যাঁ, সব বাবা, সবই ভালো। আজকাল কেউ কারুর কথা মন দিয়ে শোনে না, ভদ্রতার খাতিরে হে হে করে যায়। যান্ত্রিক হাসি, যান্ত্রিক বিস্ময়। মেয়েরা যদিও বা প্রাণ খুলে হাসেন, ছেলেদের হাসি যেন শুকনো ছাতু। আবার মেয়েদের বিস্ময় ও সহানুভূতি প্রকাশের ঘনঘটায় প্রাণ আছে কিনা বোঝা দেয়। শ্যামা ডিভোর্স করেছে, ওমা তাই নাকি বলিস কি? রমানির ছেলে এবারেও পাস করতে পারেনি, ওমা তাই নাকি বলিস কি? শ্যামলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওমা তাই নাকি বলিস কি? মাঝরাতে স্বামী বললে, গোপা বুকে অসহ্য ব্যথা, আমি বোধহয় মরে যাচ্ছি, ওমা তাই নাকি বলো কি গো? ভোরবেলা মেকানিক্যাল টি, ওঠো চা। কে উঠবে? ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না। পাশের বাড়ির প্রতিবেশী শুনে বললেন, ওমা তাই নাকি মারা গেছে, দাঁড়াও ডালে জল ঢেলে এসে শুনছি। কারোর সময় নেই অন্যের দুঃখের কথা শোনা। বেশ, আমরা জোকস বলবো। যারা এখানে গার্জিয়ান আছেন, আমরা যারা ছেলে মেয়ের বাবা, মাস্টারমশাই দিদিমণিরা আছেন, আমাদের রন্ধনশালার দিদিরা আছেন, এটা আমাদের কাছে একটা বড় শিক্ষণীয় কবিতা। কি জানেন তো, আমরা চাই আমার ছেলে মেয়ে স্কুলে পরীক্ষায় ফার্স্ট হবে, সাঁতারে ফার্স্ট হবে, গানে ফার্স্ট হবে, আবৃত্তিতে ফার্স্ট হবে, আঁকায় ফার্স্ট হবে, জয়েন্টে ভালো র্যাঙ্ক করবে, যদি জয়েন্ট না দেয় নিটে ভালো র্যাঙ্ক করবে, যদি তা না হয় খড়গপুর আইআইটিতে ভালো র্যাঙ্ক করবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু কেউ নয়, ভালো মানুষ হবে আমার ছেলে মেয়ে, সেই স্বপ্নটা দেখি না। আর তার ক্ষমতার বাইরে তাকে কিছু লোভ দিয়ে ফেলি, যে ভারটা তার বহন করার ক্ষমতা নেই, সেই অতিরিক্ত ভারে তাকে ন্যয্য করে দিই। সেটা পাঠ্য পুস্তক বলুন, সেটা সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলুন। ফলে তাদের আনন্দটা কোথাও হারিয়ে যায়, তাদের শৈশবটা চুরমার হয়ে যায়। এই প্রেক্ষাপটে লেখা একটি কবিতা, ছেলেবেলার স্বপ্ন। কবির নাম রতনতনু ঘাটি। এই কবিতা দিয়ে আমি এই বার্তা দিতে চাই যে আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই তাদের সাধ্যমতো পড়াশোনার বাইরে গান বাজনা আবৃত্তি নাটক করবে, ছবি আঁকবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন সমস্ত বিষয়টা তার কাছে ভারবাহী না হয়ে যায়, যেন আনন্দটা তাদের মন থেকে হারিয়ে না যায়, যেন শৈশবের
এই সোনা ঝরা দিনগুলি তাদের জীবন থেকে চুরমার বা নির্বাপিত না হয়ে যায়। কবিতাটা একটু মন দিয়ে শুনবেন, আর তোমরাও শোনো। ছেলেবেলার স্বপ্ন, রতনতনু ঘাটি। মা তুমি আমার হাতের কাজটা করে দাও এক্ষুনি। বাবা তুমি এই মেলার ছবিটা এঁকে দাও কোনাকুনি। বোন তুই ধর, ফেলিস না যেন রং তুলি আর বই। দাদু কোথা গেলে করে দাও দুটো সিঁড়ি ভাঙা অঙ্কই। ঠাম্মি তোমার পান খাবে পরে, পেন্সিল কেটে ভরো। মিঠু মাসি গো হেসো না তো অত, বই খাতা গোছ করো। ও বদাই দাদা এক্ষুনি এসো, খুঁজে দাও মোজা জুতো। বাবা ঠিকই বলে, ফাঁকি দিতে তুমি খোঁজো শুধু ছল ছুতো। আজ তো আবার সাঁতারের ক্লাস, স্কুল থেকে ফিরে যাব। গানের ক্লাসও সন্ধ্যে বেলায় কখন করব ভাবো। ইতিহাস ক্লাস বিকেল বেলায়, গানের ক্লাসও পরে। আমার অনেক দেরি হলে মাগো আনমনা হবে ঘরে। আমাকে নিয়েই ভেবো না তো অত, ক্লাসের সেরা হব দেখো। পরশু আসতে ভূগোল স্যারকে মনে করে বলে রেখো। মনে আছে মাগো যে দাদু আসেন গল্প দাদুর মতো, আজও আসবেন ছেলেবেলা নিয়ে স্বপ্ন বলতে কত। তাকে বলো তুমি বড় হই আগে, এখন সময় কই। ছেলেবেলাকার স্বপ্নের কথা বড় হলে শুনবই। তাহলে বড় হলে শুনবো ছেলেবেলার স্বপ্নের কথা। ছেলেবেলাটা যেন হারিয়ে না যায়, এই ব্যাপারে আমাদের একটু দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা মজার কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী। তোমরা এটা পড়েছো, তোমরা জানো। দেখো আরো বেশি বেশি করে তোমাদের সামনে কবিতাটা জীবন্ত হয়ে উঠবে। সমব্যথী। কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুরের কি বললাম? সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর। যা মা, তবে যা মা, আমি রব না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেন তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমায় করিস নে মা ছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। ঠিক আছে তো? আচ্ছা বেশ, আমি ধন্যবাদ। আমি হয়তো একটা মুহূর্ত জন্য অপেক্ষা করছিলাম, যখন মহারাজ এখানে থাকবেন, যখন ক্যামেরাটা সচল থাকবে। আমি মহারাজের উপস্থিতিতে স্বামীজির সেই স্বদেশ মন্ত্র একটা বিশেষ জায়গা বলতে চাই, যদি মহারাজ 2-5 মিনিট সময় দেন। তো একটু আগে আমি বলেছিলাম যে ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানতে হবে। শ্রদ্ধেয় মহারাজ, পরম পূজ্যপাদ মহারাজ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ, আমাদের শ্রদ্ধেয় পলাশ মহারাজের ঘরে স্বামীজির একটা সুন্দর বাণী লেখা আছে, তুমি নিজেকে যা ভাববে তাই হবে। তুমি যদি নিজেকে সবল ভাবো তাহলে তুমি সবল, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তাই হবে। তাই আমরা কখনো নিজেকে দুর্বল ভাববো না, আমরা সবল ভাববো। তিনি ভারতবর্ষের জন্য, ভারতবাসীর জন্য যে কথা বলেছিলেন তার একটা অংশ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আজকে এই পবিত্র ভূমি, পুণ্যভূমি রামকৃষ্ণ মঠ ও মিশনের গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রীদের সামনে স্বামীজির স্বদেশ মন্ত্রের অংশ বিশেষ। হে ভারত ভুলিও না, তোমার
নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার জীবন। আচ্ছা মাফ করবেন, আমি আরেকবার একটু স্মরণ করে নিই। আচ্ছা, মহারাজ আমাকে আদেশ দিয়েছেন যে আমরা তো এগুলো মঠেতে করেই থাকি, স্বামীজির আদর্শের কথা, তার আত্মত্যাগের কথা। তা আমাকে একটু আরো একটু মনোরঞ্জনের জন্য, বিশেষ করে যে হাস্য কৌতুক, সেই কমেডি তোমাদের সামনে তুলে ধরার জন্য তিনি আমাকে আদেশ দিয়েছেন। আমি এবার সেই পর্বে যাই। শুরুতে আমরা একটু অন্যরকম মজা করেছি, এবার শুধু হাসি, দম ফাটা হাসি আর জোকস। এই জোকসের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে। আর মহারাজ প্রথমে যেটা বলেছিলেন, তোমাদের নির্দেশ দিয়েছিলেন যে চুপচাপ বসে থাকতে, এবার আর নয়। আমরা সেই মহারাজের অনুমতি নিয়ে সেই চুপচাপ বসে থাকার আগল থেকে বেরিয়ে আসবো। একটু হই হট্টগোল করবো, একটু চিৎকার, একটু হাততালি, আর যেভাবে খুশি সেই মনের উচ্ছ্বাস থেকে আনন্দটাকে প্রকাশ করব, শব্দ খরচা করে, করতালি দিয়ে। শুধু মন দিয়ে শুনতে হবে। আমার ছেলে তখন ছোট, তোমাদের মতো। তাকে পড়াতে বসে বললাম, বাবা বলতো অ আ দিয়ে কি হয়? ছেলে বলল, বাবা এখন অ দিয়ে কিচ্ছু হয় না, যা হয় সব পয়সা দিয়েই হয়। এখন তো টি-20 বিশ্বকাপ চলছে, ক্রিকেট খেলা নিয়ে বলি। এখানে তো ক্লাস 6 আছে। গিয়েছিলাম ক্লাসরুমে, তো ম্যাডাম সহজ করে মাধ্যাকর্ষণ শক্তি বোঝাবেন। তো ছেলে মেয়েদের বললেন, বাবারা মায়েরা বলো তো, একটা ক্রিকেট বলকে উপরে ছুড়ে দিলে বলটা নিচে পড়ে যায় কেন? একটা বিচ্ছু বদমাস ছেলে দাঁড়িয়ে বলল, ম্যাডাম উপরে ক্যাচ ধরার জন্য কি আমার বাড়ির লোক বসে থাকবে? বিল্টুর প্রাইভেট টিউটর বিল্টুকে পড়াতে এসে বললেন, হতভাগা পাজি অসভ্য গাধা, তোকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম করিসনি কেন? বিল্টু বলছে, স্যার কাস্টমারের সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা, তোমাদের তো স্কুলে অ্যানুয়াল পরীক্ষা হয়, সেই সময় আমরা খুব পড়ি। আচ্ছা, অ্যানুয়াল পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা কি ভাবে? এক, রোজ ভাবে আজ থেকে পড়া শুরু করব, আর রাত্রিরে শুতে যাওয়ার সময় বলে কাল থেকে শিওর। দুই, প্রত্যেকটা কঠিন চ্যাপ্টার খুলে বলে মনে হয় না এটা পড়বে। তিন, পড়তে বসে করে বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করে, ওই তুই কোনটা পড়ছিস? তাহলে ওটা আমি ছেড়ে দিয়ে যাব। চার, অদ্ভুত ভাবে তখন টিভি খুলে যোগাসন দেখতেও ভালো লাগে।
আর সব শেষে পরীক্ষার দিন সকালবেলা বলে, এবার যা হলো হলো, পরের বার শিওর ভালো করে পড়বে। আচ্ছা, আমার কথাগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি আরো সহজ করে বলছি, আর মন দিয়ে শোনো, দেখো বুঝতে পারবে। মাস্টারমশাই ক্লাসে গেছেন, দেখছে একটি ছেলে ঘুমে ঢুলছে। মাস্টারমশাই রেগে গিয়ে বলে, এই বাঁদর, বল স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন। ছেলেটা চোখ কজলাতে কজলাতে বলল, হোয়াটস দ্যাট? মাস্টারমশাই বললেন, ঠিক বলেছিস, জেমস ওয়াট। এ থেকে কি বুঝলে? ঘুমাও, তাহলে জেনারেল নলেজ বাড়বে। এটা মজা করে বললাম। আচ্ছা, এবার তোমরা খুব মজা হবে, সেখানে আরো দুটো জোকস বলি, খুব মজা হবে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র একটু উঁচু ক্লাসে পড়ানো হয়, এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য, তোমাদের মতন করে বসিয়ে নাও। মাস্টারমশাই ক্লাসে পড়াতে এসছেন, এসে বলতে, আচ্ছা বলতো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাকে বলে? আমি কালকে বলেছিলাম ঝাড়া মুখস্থ করে আসবে। কারো মুখে কোনো আওয়াজ নেই। মাস্টারমশাই রেগে গেলেন, এ কি, তোমাদের অত করে বললাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা সুন্দর করে মুখস্থ করে আসবে, কারো মুখে আওয়াজ নেই। আরে একটুও পারবে না? একটুখানি বলো, একটুও হবে না? একটা ছেলে ছোট করে হাত তুলে বলছে, স্যার একটুখানি হবে। হ্যাঁ বলো। বলছে, স্যার ইহাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে। মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছেন। আসলে মাস্টারমশাই স্কুলে আসার আগে ডাক্তারখানায় গিয়েছিলেন। ডাক্তারবাবু মাস্টারমশাইকে ঘুমের ওষুধ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে আপনি আজকে স্কুলে যাবেন না। কিন্তু মাস্টারমশাই বললেন যে আমাকে তো স্কুলে যেতেই হবে, আজকে স্কুলের মিড ডে মিলের ডিমটা আমার বই নিয়ে যাওয়ার কথা, তা আমি না গেলে আজকে ডিম হবে না স্কুলে, তাহলে আমাকে যেতেই হবে। কিন্তু ডাক্তারবাবু বলেছেন আপনার কিন্তু ঘুম আসবে ওষুধ খাওয়ার পর। তো ওষুধও খেয়েছেন, আবার ডিম নিয়ে স্কুলেও গেছেন। ডিম দিয়েছেন মিড ডে মিলের ঘরে। এবার মাস্টারমশাই পড়াচ্ছেন, পড়াতে পড়াতে ওষুধ কাজ করছে ডাক্তারবাবু। মাস্টারমশাই পড়াতে 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 ঘুমিয়ে গেলেন। বুটের শব্দ। মাস্টারমশাই তাকিয়ে দেখেন ইন্সপেক্টর হঠাৎ করে এসে গেছেন। মাস্টারমশাইয়ের আত্মারাম খাঁচা। মাস্টারমশাই একটু টাল সামলে নিয়ে বললেন, বুঝলে ইহাকে ঘুম বলে। থ্যাংক ইউ। তোমাদের জানো ক্লাস 8 পর্যন্ত ফেল পাস নেই, নো ডিটেনশন পলিসি গভর্নমেন্টের। 9 থেকে ফেল পাস আছে। তো আমার যে জোকসের ক্যারেক্টার খুন্তেদার ছেলে ক্লাস 9-এ পড়ে, অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট নিয়ে লাফাতে লাফাতে আনন্দে ছুটতে ছুটতে আসছে, বাবা বাবা বাবা। খুন্তেদার মনে ডাউট ছিল ছেলে আমার হয়তো পাস করতে পারবে না, কিন্তু এত উচ্ছ্বাস, তাহলে কি ছেলে পাস করে গেল? বলছে, কি রে এত আনন্দ, তোর রেজাল্ট কেমন হলো? বলছে, বাবা তোমাকে আর নতুন বই কিনতে হবে না। খুন্তেদার আরেকটা ছেলে, সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মার্কশিট নিয়ে আসছে। খুন্তেদার মন খারাপ। ছোট ছেলেটা তো গেল, বড় কি হলো? বড় গেলে কি রে তোর রেজাল্ট কি হলো? ছেলে চুপচাপ। আরে তোর রেজাল্ট কি হলো বল, তোর ভাই তো ফেল, তুই? বলছে, বাবা আমাদের পাড়ার ডাক্তার কাকুর ছেলে ফেল করে গেছে। হ্যাঁ, কিন্তু তোর কি হলো? বলছে, বাবা আমাদের পাড়ার ওই মাস্টার কাকুর ছেলে ফেল করে গেছে। আরে বাবা তোর কি হলো? বলছে, বাবা ও পাড়াতে যে জেঠু ওকালতি করেন, ওই উকিল জ্যাঠামশাইয়ের ছেলে ফেল করে গেছে। আরে বাবা তোর কি হলো? বলে, বাবা
আমাদের বাড়ির পাশে ওই ব্যাংকের যে ম্যানেজার, ওর ছেলে ফেল করে গেছে। আরে তোর কি হলো? বলছে বাবা আমি কি ভগবানের ছেলে যে পাস করবো? থ্যাংক ইউ সো মাচ। এবার একটা সুন্দর জোকস বলি, তোরা খুব মজা পাবে। ক্লাস 3 মাস্টারমশাই পড়াচ্ছেন, বলো ভারতবর্ষের রাজধানী কোথায়? ভারতবর্ষের রাজধানী কোথায় তোমরা জানো? আগে জোকসটা শেষ হোক, তাহলে দুটো উত্তরই হয়ে যাবে, রাজধানী কোথায় এবার জোকসটা। তো ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন। এবার ইন্সপেক্টর সাহেব এসেছেন বলে করে, ক্লাস 3, কি বললাম, তৃতীয় শ্রেণী। ইন্সপেক্টর সাহেব মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই ভেতরে আসবো? বলছে প্লিজ আসুন, ওয়েলকাম। মাস্টারমশাই কি পড়াচ্ছেন? বলছে এই ভারতবর্ষের রাজধানী কোথায় ছেলে মেয়েদের একটু শেখাচ্ছিলাম। বলছে বাহ খুব ভালো। ইন্সপেক্টর সাহেব বলেন, আচ্ছা মাস্টারমশাই আমি কি ছেলে মেয়েদের প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারি? বলে অবশ্যই, প্লিজ প্লিজ আপনি জিজ্ঞাসা করুন। এবার ইন্সপেক্টর সাহেব জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো ভারতবর্ষের রাজধানী কোথায়? কারোর মুখে আওয়াজ নেই। ইন্সপেক্টর সাহেব রেগে আগুন, এ কি মাস্টারমশাই, ক্লাস 3 তে পড়ে ছেলে মেয়েদের জানা উচিত ভারতবর্ষের রাজধানী কোথায়, তারপর আপনি এটাই পড়াচ্ছিলেন, তা কেউ কোনো উত্তর দিতে পারছে না। মাস্টারমশাই আরো রেগে গেলেন, ডবল রেগে গেলেন। ইন্সপেক্টর স্যারকে বললেন, দৌড় মশাই, আমার সব ছেলে মেয়ে এই প্রশ্নের উত্তর জানে, শুধু আপনি প্রশ্নটা করতে পারলেন না বলে আমার ছেলেমেয়েরা উত্তর দিতে পারলো না। আরে এখন সব সর্বশিক্ষা মিশনের যুগ, জানা থেকে অজানায় যেতে হবে, সহজ থেকে শক্ত যেতে হবে। আপনি তো প্রশ্নটা শক্ত করে জিজ্ঞাসা করলেন। ইন্সপেক্টরের মাথা ঘুরতে লাগলো, যা বাবা, ভারতবর্ষের রাজধানী কোথায়, এই প্রশ্নটা আমি শক্ত করে ধরলাম। আরে মশাই আপনি প্রশ্নটা করুন তো। রেগে গিয়ে ইন্সপেক্টর সাহেব মাস্টারমশাইকে বললেন, বলে দেখুন দেখুন আমি প্রশ্ন করব, আমার সব ছেলে মেয়ে উত্তর দেবে। বলে করুন। মাস্টারমশাই নেচে নেচে বলছেন, আচ্ছা বলো তো বাবারা মায়েরা, নতুন দিল্লি ভারতের কি ধানী? সবাই বলছে রাজধানী, রাজধানী। নতুন দিল্লি ভারতের কি ধানী? তোমরা বলো, নতুন দিল্লি ভারতের কি ধানী? তাহলে ভারতের রাজধানী কোথায়? নতুন দিল্লি বা নিউ দিল্লি, ঠিক। বেশ, খুব ভালো। এবার তোমরা চেন্নাই জানো তো? চেন্নাই আগে কি নাম ছিল জানো? ম্যাড্রাস। তো ওখানে তো তামিল ভাষার আধিক্য। তো ওই খন্ডেরার ছেলে, একটু মন দিয়ে শোনো, এটা খুব মজার জোকস, খুব মজার। খন্ডেরার ছেলে চেন্নাইয়ের একটা স্কুলে পড়ছে। এখানে অনেক দিদিমণি আছেন, ম্যাডাম আছেন তোমাদের স্কুলে। তো চেন্নাইয়ের সেই স্কুলে অনেক দিদিমণি আছেন, ম্যাম আছেন, ম্যাডাম যাই বলো না কেন। তো ওখানে বিভিন্ন স্টেট থেকে, মানে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র, পশ্চিমবাংলা, বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা পড়তে যায়। যেমন রামকৃষ্ণ মঠ ও মিশনের যে ইনস্টিটিউশন গুলো আছে, বেলুড় বিদ্যা মন্দির, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহড়া রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, এরকম আছে তো, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অনেক স্টেট থেকে ছেলেমেয়েরা পড়তে আসে, স্কুলের বা কলেজের গৌরবের জন্য, ভালো রেজাল্টের জন্য। এবার মন দিয়ে শোনো। তো চেন্নাইয়ের একটা স্কুলে খুদনার ছেলে পড়ে, আর চেন্নাইয়ের স্কুলের যে দিদিমণি ক্লাস নিচ্ছেন তিনি চেন্নাইয়ের অধিবাসী, তামিল ভাষায় কথা বলেন তিনি, তার মাতৃভাষা তামিল। এবার মন দিয়ে শোনো মজাটা। দিদিমণি ক্লাসে বলছেন, সবচেয়ে মিষ্টি ভাষা কি? যে বলতে পারবে তাকে আমি 2000 টাকার বই উপহার দেব। বলো, একটা ছেলে মহারাষ্ট্র থেকে এসেছিল, তাকে বলছে বলো সবচেয়ে মিষ্টি ভাষা কি? সে বলল, ম্যাডাম সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে মারাঠি। বললো আচ্ছা বেশ, তুমি মহারাষ্ট্র থেকে এসেছো,
তুমি তোমার নিজের রাজ্যের ভাষাকে ভালোবাসো, কিন্তু দুঃখিত আমি তোমাকে উপহারটা দিতে পারলাম না। তুমি বলো, বিহার থেকে এসেছে, সবচেয়ে মিষ্টি ভাষা কি ম্যাডাম? সবচেয়ে মিষ্টি ভাষা হিন্দি, ভারতের রাষ্ট্রীয় ভাষা, মিষ্টি ভাষা হিন্দি। বলে দেখো ঠিকই বলেছো, তুমি বিহারে থাকো, হিন্দি ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা, ঠিকই আছে, তবে আমি তোমাকে প্রাইজটা দিতে পারলাম না। এবার রাজস্থান থেকে একজন এসেছে, তাকে বলছি যে বাবা তুমি বলো তো সবচেয়ে মিষ্টি ভাষা কি? বলছি ম্যাডাম সবচেয়ে মিষ্টি ভাষা রাজস্থানী। বলছেন দেখো তোমরা আসলে যে যে স্টেট থেকে বা রাজ্য থেকে এসেছো সেই রাজ্যের ভাষাকেই মিষ্টি ভাষা বলছো। তোমাদের রাজ্যের প্রতি প্রীতি আমাকে খুবই আকৃষ্ট করছে, প্রীত করছে, কিন্তু আমি তোমাদের প্রাইজটা দিতে পারলাম না। এবার খুঁজলার ছেলে পশ্চিমবাংলা থেকে গেছে, তাকে বলছে বলো বলো সবচেয়ে মিষ্টি ভাষা কি? বলছে ম্যাডাম সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে তামিল। ম্যাডাম বলছেন বাহ, একদম সঠিক উত্তর দিয়েছো, এই নাও তোমাকে 2000 টাকা দিলাম এবং সঙ্গে আমাদের টিচারকে দিলাম, দোকানে নিয়ে গিয়ে তোমার পছন্দ মতো বই তিনি তোমাকে কিনে দেবেন, এই 2000 টাকা তোমার জন্য। আচ্ছা বাবা তুমি তো প্রাইজ পেয়ে গেলে, এবার বলো তো ও মহারাষ্ট্র থেকে এসেছে, বললো মারাঠি। ও বিহার থেকে এসেছে, বললো হিন্দি। ও রাজস্থান থেকে এসেছে, বললো রাজস্থানী। তুমি তো পশ্চিমবাংলা থেকে এসেছো, পশ্চিমবাংলার ভাষা বাংলা। বাংলা ভাষায় ভারতবর্ষে জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ভারতবর্ষের বাইরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলায় এত কবি, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, এত সব দামি দামি কবি, তুমি কেন বাংলা ভাষা না বলে তামিল বললে? বাংলা ভাষা তো মিষ্টি বাবা। কারণ খুঁজরা ছেলে বলছে ম্যাডাম সবাই জানে, আমি জানি, আপনি জানেন, বিশ্ববাসী জানেন, সবচেয়ে মিষ্টি ভাষা হচ্ছে বাংলা, কিন্তু ব্যবসার সময় ব্যবসা। বেশ, এবার একটা সুন্দর জোশ তোমাদের জন্য বলবো, একটু পড়াশোনার বাইরেই বলি। আচ্ছা এই তো বর্ষাকাল, আর 4-5 দিন পরে বর্ষা ঢুকবে। বর্ষাকালে মহারাজ বললেন তোমাদের এখানে খিচুড়ি রান্না হয় এবং অর্ধেক ডাল অর্ধেক চাল, তার সঙ্গে সবজি, সুন্দর করে একবারে ভালো চালে ভালো ডালের খিচুড়ি হয়। আর খিচুড়ির সঙ্গে যদি একটু ওই বেগুনি বা তেলে ভাজা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো খুনতলার বাড়িতে বর্ষাকালে খিচুড়ি রান্না হচ্ছে আর বেগুনি ভাজা হচ্ছে। খুনতলার ছোট ছেলে খুনতলার স্ত্রীকে বলছে মা ভাই কি হ্যাংলা দেখো, খিচুড়ি আর বেগুনি খাবে বলে কলা পাতা কাটতে গেছে, তুমি আমাকে মাটি দিয়ে দাও। কি বুঝলে? বলে ভাই হ্যাংলা, ও খিচুড়ি আর বেগুনি খাবে বলে কলা পাতা কাটতে গেছে, তুমি আমাকে ভুঁয়েতেই দিয়ে দাও, মানে মাটিতে দিয়ে দাও। ও তস হয়েছে না, কলা পাতার আগেও খেতে চাইছে। মজাটা পেয়েছো? আচ্ছা বেশ, এবার তোমাদেরকে আরো একটা সুন্দর জোক শোনাবো, সেটা একটু মন দিয়ে শোনা। বাবা কিছু বলছো? আচ্ছা দেখো, আমরা যখন কোন জায়গায় বসে থাকি, সঙ্গে যখন প্রিয় কোনো বন্ধু থাকে, সময়টা কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতে পারি না, তাই তো? কিন্তু গল্প করতে করতে কেটে যায়। কিন্তু যখন আমি একা একা বসে থাকি তখন মনে হয় সময় যেন কাটছে না, একটুখানি সময়কে অনেকখানি মনে হয়, তাই তো? তাহলে একটা জোকস বলি। একটুখানি সময় অনেকখানি মনে হবে যদি সঙ্গে কেউ না থাকে, আর অনেকখানি সময়কে একটুখানি মনে হবে যদি পিছনে একটা খ্যাপা কুকুর থাকে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা মা বাবারা বলেন তো, মহারাজ বলেন তো তোমাদেরকে
যে কষ্ট করে পড়াশোনা করতে হবে, বলেন তো? হ্যাঁ, আমরাও বলি আমাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে পড়াশোনা করতে হবে। তো খুলতলার ছেলে বাড়িতে পড়ছে, কিভাবে পড়ছে দেখো, এইভাবে হাফ চেয়ার বোঝো, এইভাবে হাতটাকে নিয়ে গিয়ে কানের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কষ্ট করে পড়ছে। ওরে অজগর আসছে তেরে, আরে আন্টি খাবো পেড়ে। খুলতলা বাড়িতে ঢুকে দেখছে ছেলে আমার হাফ চেয়ার করে কষ্ট করে পড়াশোনা করছে। বলে কিরে বাবু, তুই এইভাবে পড়ছিস কেন? খুলতলার ছেলে বলছে, না গো বাবা, মা বলেছে কষ্ট করে পড়াশোনা করতে হয়। আমাদের জীবনে অনেক বড় বড় ঘটনা চোখে জল আনতে পারে, কিন্তু অনেক ছোট ঘটনাও আমাদের চোখে জল আনতে পারে। একটা আলপিনের উপর বসে দেখো, জল আনলো তো? আচ্ছা, এই যে উৎসব, এটা আমি একটু মাস্টারমশাই দিদিমণিদের জন্য বলি বা গার্জেন যারা আছে তাদের জন্য বলি, একটু বড়দের জন্য, কিন্তু তোমরাও মজা পাবে। বলছে ছেলেদের চোখে জল ফেলা আর মেয়েদের চোখের জল ফেলার মধ্যে তফাৎ কি? ছেলেদের চোখের জল ফেলা আর মেয়েদের চোখের জল ফেলার মধ্যে তফাৎ কি? মেয়েরা তাদের চাওয়াগুলোকে পাওয়া করানোর জন্য চোখের জল ফেলে, আর ছেলেরা মেয়েদের চাওয়াগুলোকে পাওয়া করাতে করাতে চোখের জল ফেলে। এবার ছোটদের জন্য একটা মজার জোক। ক্লাস 2 দিদিমণি পড়াচ্ছেন, পাশে একটা ধপ করে নারকেল পড়লো গাছ থেকে। একটি ছাত্র সা করে ছুটে গিয়ে নারকেলটা কুড়িয়ে আবার জায়গায় এসে বসে পড়লো। দিদিমণি রেগে গেল, হে বাবু, আমি ক্লাসে পড়াচ্ছি আর তুই যে বাইরে গিয়ে নারকেল কুড়তে গেলি, তুই আমার পারমিশন নিয়ে গেছিস? বলছে, ম্যাডাম আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানি আপনার পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু ম্যাডাম কি জানেন তো, আপনাকে জিজ্ঞাসা করতে গেলে না নারকেলটা অন্য কেউ কুড়িয়ে দিত। আচ্ছা, এবার একটা খুব মজার কথা বলি। ক্লাস 5 খুলতলার ছেলে, পড়াশোনা করে না, খুলতলা জানে। একদিন স্কুল থেকে ফিরছে, বাবা 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 বাবা, কিরে এত উচ্ছ্বাস কেন? বলছে, বাবা ক্লাসে স্যার আজকে এমন একটা প্রশ্ন করেছিলেন যার উত্তরটা কেবল আমি জানতাম, আমি ছাড়া আর কেউ জানতো না। খুলতলা বাবা, কি ক্লাসে এমন একটা স্যার প্রশ্ন করলেন, ফার্স্ট বয় জানে না, সেকেন্ড বয় জানে না, থার্ড বয় জানে না, তুই জানিস? কিসের প্রশ্ন? কি প্রশ্ন করলেন স্যার যার উত্তরটা তুই কেবল একা জানতিস? বাবা, আজ এই ক্লাসে স্যার জিজ্ঞাসা করেছিলেন, কে ছেড়েছিস বাবা? এবার ক্লাস 2 ম্যাডাম ক্লাসে পড়াচ্ছেন, ম্যাডাম ম্যাডাম হিস করতে গেল, হিস। ম্যাডাম বলছেন, দেখ খাপা, আরে এতদিন ধরে তো লেখাপড়া করছিস, দুটো ক্লাসে পড়িস, হিস কি? হিস তাহলে কি বলবো ম্যাডাম? আরে বাবা বলবি, ম্যাডাম চাপ আছে, বাইরে যাবো, বাস তোকে ছেড়ে দেবো, তুই যা করার করে আসবি, এইসব বলবি না, শব্দ সুন্দর শব্দ বলবি। কি বলবি? চাপ আছে। বেশ, শিখে গেছে। মাস 3 পরে ওই ছাত্র উঠে দাঁড়িয়েছে, ম্যাডাম। কি বাবা? ম্যাডাম। কি বাবা? ম্যাডাম। কি বাবা? চাপ আছে? না ম্যাডাম, চাপের বাপ আছে। তো এই ধরনের সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমরা এমন একটা সুন্দর পরিবেশে, এমন একটা সুন্দর জায়গায়, এমন একটা পুণ্যভূমিতে এত ভালোভাবে আমরা অনুষ্ঠান করতে পারছি। আজকে এখানে অনেক ম্যাডাম আছেন, মা আছেন, আমাদের আবৃত্তি দিদিমণি আছেন, আরো কয়েকজন রন্ধনশালার আমাদের মায়েরা আছেন।
তো আমি মহিলাদের জন্য একটা দুটো জোকস বলি, যদিও এটা আশ্রম তো সেটা বুঝেই বলবো আমি। আচ্ছা বলুন তো, মেয়েদের কমন ডায়লগ কি? আমি বাবা অন্য মেয়েদের মতো নয়। মেয়েরা রহস্য উপন্যাস কম লেখে কেন? কারণ শেষ পর্যন্ত তারা রহস্য চাপতে পারে না। আচ্ছা, আমি এখানে দেখলাম নেতাজির একটা ছবি। সেই নেতাজির ছবি দেখে আমার মনের মধ্যে একটা ভাব উদয় হলো। রামকৃষ্ণ মঠে এসে নেতাজির ছবি দেখছি, একজন দেশপ্রেমিক। তোমরা সবাই জানো যে 1897 সালের 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। 1997 এর 23শে জানুয়ারি নেতাজির জন্মের 100 বছর একটা মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রভাত ফেরি করছে। সেখানে গান আবৃত্তি সহযোগে পথ পরিক্রমা হচ্ছে। সেই দেখে স্বামী স্ত্রীর একটা দুলে পরিবারের, এখানে আমরা যতটা জেনেছি অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করে এমন পরিবার থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে আসেন। সেই দরিদ্র তফসিলি জাতি উপজাতি পরিবারের ছেলে মেয়েদের আমি কুর্নিশ জানাই। তো 1997 সালের 23শে জানুয়ারি নেতাজি জন্ম শতবর্ষে একটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রভাত ফেরি করছে। আর তাই দেখে স্বামী স্ত্রী, দুলে পরিবারের স্বামী স্ত্রীর প্রতিক্রিয়া, দোষ লিও না দিলীপ ব্যানার্জি। সকালবেলায় উঠি উঠি করছি আর আগ পোড়া বিড়িটায় টান দিচ্ছি। সকালবেলায় উঠি উঠি করছি আর আগ পোড়া বিড়িটায় টান দিচ্ছি। প্রশিক্ষণ হয়, শিক্ষামূলক ভ্রমণ হয়, অ্যানুয়াল স্পোর্টস হয়। এখানে সুন্দর পুষ্টিকর আহারের ব্যবস্থা আছে, পোশাক বিতরণ হয় এবং পাঠ্য পুস্তক বিতরণ হয়। শুধু তাই নয়, একবারে সেই ডিটারজেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম দ্রব্য ছেলে মেয়েদের সরবরাহ করা হয়। আমি অভিভূত হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি রামকৃষ্ণ মঠ ও মিশনের এই গদাধর অভ্যুদয় প্রকল্পের এমন সব পরিকল্পনা দেখে। শ্রদ্ধা জানাই মহারাজকে, তার এই অদম্য উদ্যোগ এবং মানসিকতা, দেশ গড়ার স্বপ্ন, ছাত্রছাত্রীদের প্রতি নিষ্ঠা, ঐকান্তিকতা অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য। তো আমাদের অরিন্দম বাবু কি করেছেন, আমার মিরাক্কেলে যে মাদুলি গান আমার গুরুদেব নিন্দা গেয়ে থাকেন, এই সেই গানের সঙ্গে আমি তো নাচ নয়, আমি অ্যাকচুয়ালি হাত পা ছড়ি। তোমরা নাচ শেখো, তোমাদেরকে দিদিমণি কোরিওগ্রাফি করান, তিনি সুন্দরভাবে নাচ শেখান, আর আমি নাচ না শিখে শুধু হাত পা ছড়ি। এটা একটা জাস্ট মনোরঞ্জন ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে কোনো শিল্প নেই, এর মধ্যে আছে উল্লাস, এর মধ্যে আছে নির্মল আনন্দ, এর মধ্যে আছে একটা ভালো লাগা এবং ভালোবাসা। তো সেই নাচ না শিখে একান্তভাবে আনন্দ প্রদানের জন্য আমাদের পশ্চিম বাংলার নামকরা যারা আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, নায়ক নায়িকা, তাদের সঙ্গে মিরাকেলের মঞ্চে যে নাচ করার সৌভাগ্য আমার রয়েছে, যে নাচ, আবার বলছি নাচ নয়, এলো পাতারি হাত পা ছড়া, কিন্তু তার মধ্যে আছে একটা প্রাণের আনন্দ, একটা প্রাণের উল্লাস। তো আমি অরিন্দমবাবুর সৌজন্যে সেই গানের সঙ্গে নাচতে নাচতে বিদায় নেব। তোমাদের মধ্য থেকে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হোক, আবার তোমাদের সঙ্গে আমার মহামিলন হোক, সেই প্রার্থনা থাকবে। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই। শ্রদ্ধেয় মহারাজ পরম পূজ্যপাদ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজকে, আমাদের যিনি শ্রদ্ধেয় পলাশ মহারাজ নামে সমধিক পরিচিত, তাঁর শ্রীচরণে প্রণাম জানাই। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রণাম জানাই, রন্ধনশালা দিদিদের প্রণাম জানাই,
প্রণাম জানাই অভিভাবিকা বৃন্দকে এবং প্রণাম জানাই আজকের অতিথি বৃন্দকে। তো চলুন সেই এলোপাথারি নাচ অরিন্দম বাবুর সৌজন্যে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, প্রতিষ্ঠা, আদর্শবোধে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হওয়ার স্বপ্নে এগিয়ে যাওয়া। অজস্র ধন্যবাদ সকলকে। মনে হয় ফ্রি। খুললাম মতামত জানাচ্ছি, লাস্ট জোকটা আপনি ফাটিয়ে দিন। আমি দেখছি তোমার থেকে বেটার লাগে। বাবা জোকসে কত শ্রী, লাইটার দামি মনে হয় ফ্রি। বাবা জোকসে কত শ্রী, লাইটা বেশ দামি মনে হয় ফ্রি। Pudding went up the apple tree. Pudding went up the apple tree. নিচে ইচ্ছে মতন ফুলকো লুচির মতন ফুলি। भूल गया सब कुछ याद नहीं अब कुछ मेरे दिल में है जुली। বাবা বাবা কত চাপ, খসড়ে তেড়ে আসে সাপ। বাবা বাবা কত চাপ, খসড়ে তেড়ে আসে সাপ। আমি ভাব আছে প্রচুর পাপ, আমি ভাব আছে প্রচুর পাপ। আছে ভেতরে পারলে সুযোগ আমি খুলি। অসংখ্য ধন্যবাদ রামকৃষ্ণ মঠ মতধর্মের পক্ষ থেকে। ওইটা নিয়ে আসতে হবে এটা। আচ্ছা, কেমন লাগলো? আওয়াজ আমি কানে কম শুনি। কেমন লাগলো? এইবার শুনেছি। আবার হবে নাকি? আচ্ছা, ওনাকে সবাই ধন্যবাদ জানিয়ে দাও। বলো থ্যাংক ইউ। বলো আবার আসবেন। তো ফটিক বাবুকে আমরা অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপরে ওনার পুরো টিম নিয়ে আমরা চাইবো একদিন পারফর্ম করুন। আর আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার ওনাকে তুলে দেব। ছোট্ট একটি উপহার।
তোমরা হাততালি দাও। উনি এত কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে, অনেক সময় উনি আমাদের জন্য দিলেন। উনি ব্যস্ত মানুষ, উনি তোমরা জানো, অনেকে জানো না, উনি নিজে একজন শিক্ষক। উনি একটি স্কুলে, হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। তো আজকে যেহেতু ছুটি আছে, আমি অনুরোধ করেছিলাম, উনি এসেছেন ওনার অনেক কাজকর্মের মধ্যে থেকেও। তো ওনাকে আমরা আবার অনেক ধন্যবাদ জানাই। আজকে শিক্ষক শিক্ষিকারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অভিভাবকেরা এসেছেন এবং অনেকেই এসেছেন, অতিথিরা এসেছেন, প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আমরা এখন একটি ছোট্ট অনুষ্ঠান আছে, কিছু দুস্থ ছাত্রছাত্রীকে আমরা পাঠ্যপুস্তক তুলে দেবো এই মঞ্চ থেকেই। তো আমি অনুরোধ করব সুশীল স্যার, আপনি তো আছেন, এটা একটু তুলে দিতে। আর অরিন্দম এখানে বসতে দাও না, দুটো তিনটে চেয়ার দিয়ে দাও তো, বিশু চেয়ার দিয়ে দেবে। আমি একটু মঞ্চে ডেকে নেব আমাদের আজকে এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিথি মৃণাল বাবু। আর সুদীপ্ত কোথায় গেল? আমাদের সুদীপ্ত দা এসেছেন, ওনাকেও একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনি আসুন না। আমরা সবাই আজকের এই আনন্দের মুহূর্তে কিছু পুস্তক তুলে দেবো, আপনি আর হ্যালো, কি হচ্ছে? কে আপনি? আচ্ছা, আজকে আমাদের ওনারা যদিও প্রচার বিমুখ, তবুও ওনাদের সৌজন্যেই আজকে পাঠ্যপুস্তক আমরা পেয়েছি। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ওনারাও এসেছেন, এবং আমাদের এখানে একটি শিক্ষা বিভাগ, তো এটা শিক্ষা বিভাগে একটি বুক ব্যাংক বলে সেকশন আছে, সেখানে আমরা প্রায় বছরে 1000 ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিই, সারা বছর ধরে এটা চলে। তো আজকে এখন যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তো অনেকেই কলেজের জন্য বই নিতে আসছে। আর কিছু কিছু ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11 ক্লাসে উঠেছে, তাদের পাঠ্যপুস্তক বেরিয়েছিল না, রিসেন্টলি বেরিয়েছে, তাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তাই জন্য একটু দেরি হয়েছে। তো আমরা ফাইনালি কিছু পাঠ্যপুস্তক জোগাড় করতে পেরেছি। তো আজকে কয়েকজন ছাত্রছাত্রী এসেছে, তাদেরকে আমরা ডাকবো এখানে, তোমরা চলে আসবে মঞ্চে। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৃণাল বাবু, নালিকুল থেকে এসেছেন, এবং তার সাথে আমাদের শিক্ষক আছেন সুদীপ্ত স্যার। তো ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এবারে সৌমিক